हेलो गाइस, वेलकम टू आवर चैनल पाशर पाठशाला। तो আপকামিং WB কনস্টেবল এক্সামকে ফোকাস করেই আমি বেসিক ইংলিশের একটি সিরিজ শুরু করেছি। তো সেই বেসিক ইংলিশেরই এটা আমাদের 8 নাম্বার ক্লাস। যারা তোমরা এর আগের 7টি ক্লাস দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলোকে দেখে নেবে এবং এই ভিডিও শেষে আমি প্লেলিস্ট তোমাদের দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। তো দেখো, এই 8 নাম্বার যে আজকে আমাদের বেসিক ইংলিশের যে ক্লাসটি রয়েছে, এখানে আমি কি আলোচনা করব আজকে আমি আলোচনা করব নন ফাইনাইট ভার্বস নিয়ে। ঠিক আছে, আমি 7 নাম্বার ক্লাসে তোমাদের ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। 7 নাম্বার ক্লাস, সেখানে আমি বলেছিলাম যে ভার্ব মূলত দুই প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট। তো 7 নাম্বার ক্লাসে পুরোপুরি আমি ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের এই 8 নাম্বার ক্লাসে আমি নন ফাইনাইট ভার্বস নিয়ে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকের এই ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্যই খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ তোমাদের বেশিরভাগেরই এই নন ফাইনাইট ভার্বস নিয়ে অনেক সমস্যা হয়। ঠিক আছে, এই নন ফাইনাইট ভার্ব নিয়ে তোমাদের অনেকেরই সমস্যা হয়। তো এটা নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং যারা তোমরা আমাদের এই চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ক্লাসটি আমরা শুরু করি। দেখো, গতদিন আমি আলোচনা করেছিলাম ভার্ব নিয়ে, যে ভার্ব হচ্ছে এমন একটি শব্দ বা ওয়ার্ড যার দ্বারা করা, হওয়া, থাকা বোঝায়। শুধুমাত্র করাই, কাজ করাই বোঝায় না, করার সঙ্গে সঙ্গে হওয়া এবং থাকাও বোঝায়। এবং এই জিনিসটাকে আমি 3টা বাক্যের মাধ্যমে বুঝিয়েছিলাম। যেমন দেখো, আই অ্যাম রাইটিং এ স্টোরি, আমি একটি গল্প লিখছি। তো এই যে রাইটিং, এটা দিয়ে করা অর্থ, কাজ করা অর্থ বোঝাচ্ছে। দ্বিতীয় বাক্যটি কি, আই অ্যাম এ টিচার, আমি একজন কি শিক্ষক। তাহলে এখানে কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না। এই যে এখানে 4টি যে ওয়ার্ড রয়েছে, এগুলো কোনো একটি দিয়েও কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না। তবে এই যে অ্যাম, এটা দিয়ে কি বোঝাচ্ছে, হওয়া, এটা স্টেট বোঝাচ্ছে। তাহলে প্রথম বাক্য দিয়ে করা, দ্বিতীয় বাক্য দিয়ে হওয়া অর্থ বোঝানো। এবং তৃতীয় বাক্য দিয়ে দেখো কি বুঝিয়েছে, আই হ্যাভ এ বাইক, আমার একটি বাইক আছে। তাহলে এইখানে এই যে কোনো কিছু থাকা, কোনো কিছুর প্রতি মালিকানা দেখানো হলো। ঠিক আছে, থাকা অর্থ বোঝাচ্ছে কি দিয়ে, হ্যাভ দিয়ে। তো হ্যাভ হচ্ছে এটা কি, থাকা অর্থ বোঝাচ্ছে। তাহলে এই হচ্ছে করা, হওয়া আর থাকা। এটা ছিল তোমাদের ভার্ব নিয়ে একটা বেসিক এখানে আইডিয়া আমি দিয়েছিলাম। এরপরেই আমি আলোচনা করেছিলাম ভার্বের যে দুটো যে মেন যে টাইপগুলো রয়েছে, ফাইনাইট আর নন ফাইনাইট নিয়ে, এটা আমি আলোচনা করেছিলাম। তো 7 নাম্বার যে ক্লাসটি ছিল, যেটা আমি কিছুক্ষণ আগেও তোমাদের বললাম, 7 নাম্বার ক্লাসে আমি পুরোপুরি ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। ফাইনাইট ভার্ব কাকে বলে এবং ফাইনাইট ভার্বের যে আরো দুটো যে ভাগ রয়েছে, যেমন মেন ভার্ব, অক্সিলারি ভার্ব, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। মেন ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, এবং অক্সিলারি ভার্বকেও দুই ভাগে ভাগ করা যায়, প্রাইমারি আর হচ্ছে মডাল অক্সিলারি। তো এগুলো নিয়ে আমি বিস্তারিত তোমাদের আলোচনা অলরেডি করেছি। তোমরা অবশ্যই সেই 7 নাম্বার ক্লাসটি দেখে নিলেই পুরোপুরি তোমাদের এখানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। আলোচ্য বিষয় কি আজকের, নন ফাইনাইট ভার্ব। এইবার ফাইনাইট ভার্বকে যেরকম আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, তারপর এগুলোকেও আবার দুই ভাগে করে ভাগ করা হয়েছে। সেম ভাবে নন ফাইনাইট ভার্বকেও 3 ভাগে ভাগ করা যায়। তোমরা এগুলোর আশা করি নাম শুনেছো। যেমন 1 নাম্বারে কি রয়েছে, ইনফিনিটিভ, 2 নাম্বারে পার্টিসিপল, 3 নাম্বার হচ্ছে কি, জেরান্ড। তাহলে এই 3টাই হচ্ছে আমাদের নন ফাইনাইটের প্রকারভেদ বা টাইপস আমরা বলতে পারি। তো আজকের এই ভিডিওতে প্রথমে আমি ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের মধ্যে যে পার্থক্য সেটা আগে আলোচনা করব। তারপরে এক এক করে ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জেরান্ড নিয়ে আমি বিস্তারিত তোমাদের সঙ্গে উদাহরণ এবং বাক্য দিয়ে তোমাদের আমি পুরোপুরি বুঝিয়ে দেব। ঠিক আছে, তো চলো আমরা এইগুলো আলোচনা করার পূর্বে একটুখানি ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব সম্বন্ধে একটুখানি সংজ্ঞার আকারে একটু আলোচনা করে নিই। যেমন দেখো, ফাইনাইট ভার্ব আমি আগের দিনে বলেছিলাম, ফাইনাইট ভার্ব হচ্ছে এমন ধরনের ভার্ব যেগুলো হচ্ছে বাক্যের সাবজেক্ট টেন্স অনুযায়ী রূপের পরিবর্তন করে, তাদেরকে আমরা বলি ফাইনাইট ভার্ব। ঠিক তার বিপরীত হচ্ছে কি, নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বের কিন্তু বাক্যের যে টেন্স
আর হচ্ছে সাবজেক্ট, এগুলোর কোনো কিছুর প্রভাব কিন্তু এর নন ফাইনাইট ভার্বের উপর পড়ে না। মানে এক কথা বলতে গেলে বাক্যের টেন্স যা হয় হোক কোনো অসুবিধা নেই, সাবজেক্ট কি থাকে থাকুক কোনো অসুবিধা নেই, নন ফাইনাইট ভার্বের রূপের পরিবর্তন হবে না। ফাইনাইট ভার্বে রূপের পরিবর্তন হবে আর নন ফাইনাইট ভার্বের রূপের পরিবর্তন হবে না। এবার এই জিনিসটাকে আমরা এক্সাম্পলের মাধ্যমে আরো জিনিসটাকে ভালো করে বুঝে নেব। দেখো লিখেছি কি নন ফাইনাইট ভার্ব, যেহেতু এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়, তো এর সঙ্গে সঙ্গে আমি ফাইনাইট ভার্বটা একটু আলোচনা তোমাদের সঙ্গে করে দেবো। দেখো বাক্যতে তোমাদের জিনিসটা বোঝাচ্ছি আমি। যেমন দেখো প্রথম বাক্যটি কি রয়েছে, আই লাভ টু প্লে ক্রিকেট। আই লাভ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। দেখো টু প্লে, আগে আমি বাক্যগুলো বলে নিই, তারপরে তোমাদের এখানে কনসেপ্টটা বুঝাচ্ছি ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বে, ঠিক আছে? 2 নম্বর বাক্য দেখো, হি লাভস টু প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে ভালোবাসে। তাহলে প্রথমে আমরা এই দুটো বাক্যের মধ্যে আমরা দেখে নিব কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? দেখো আই তোমরা প্রত্যেকে জানো এটা হচ্ছে সাবজেক্ট, হি এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি ভার্ব এগুলো। এইবার দেখো আই এর সঙ্গে বসেছে কি লাভ, কিন্তু লক্ষ্য করে দেখো হি এর পরে কি শুধুমাত্র লাভ বসেছে? না, লাভস বসেছে। দেখো এখানে কিন্তু মেন ভার্বের, এগুলো কিন্তু মেন ভার্ব, এগুলো কিন্তু মেন ভার্বের পরিবর্তন হলো কিসের অ্যাকর্ডিং? সাবজেক্টের অ্যাকর্ডিং পরিবর্তন হলো। এবার তোমরা নিজেরাই বলো, যেহেতু ভার্বের রূপের পরিবর্তন হলো সাবজেক্টের জন্য, তাহলে এটা কোন ধরনের ভার্ব হবে? ফাইনাইট নাকি নন ফাইনাইট? আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে এই লাভ আর লাভস এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। কেন? এই যে রূপের পরিবর্তন হলো, এখানে লাভ, এখানে হচ্ছে কি লাভস। আর এই দুটো বাক্য হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য, ঠিক আছে? এইবার একটু আমরা এগিয়ে যাই, দেখো এখানে কি আছে টু প্লে, এখানেও টু প্লে। দেখো এখানে কি পরিবর্তন হয়েছে? সাবজেক্ট আই, এখানে হি, তাই বলে কি টু প্লের কোনো পরিবর্তন হয়েছে? তোমরা বলবে না হয়নি। এবার যেহেতু তোমরা নর্মালি জানো কি প্লে হচ্ছে কিন্তু একটা ভার্ব, এটা কিন্তু মেন ভার্ব হিসেবে কাজ করে, কারণ এটা দিয়ে কি বোঝাচ্ছে? কাজ করা বোঝাচ্ছে। তবে এর রূপের পরিবর্তন কি হয়েছে? হয়নি। তার মানে এটা কোন ভার্ব হবে, কোন ধরনের ভার্ব হবে? এটা হবে হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। বোঝা গেল? আর এটা তো তোমরা জানোই ক্রিকেট হচ্ছে অবজেক্ট। সেম ভাবে 3 নম্বর বাক্য দেখো, আই অ্যাম প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি। হি ওয়াজ প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলছিল। প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট। 3 নম্বর বাক্যটা প্রেজেন্ট টেন্স, 4 নম্বর বাক্যটা হচ্ছে পাস্ট টেন্স। তো দেখো এখানে কিন্তু টেন্সের উপর ভিত্তি করে অ্যাম আর ওয়াজ এগুলো কিন্তু যে আমাদের যে প্রাইমারি যে অক্সিলারি ভার্বগুলো যেটা আমরা করি, আগের ক্লাসে যেগুলো আমরা করেছিলাম, তাই না, প্রাইমারি অক্সিলারি ভার্ব, তো এগুলো কিন্তু পরিবর্তন হয়েছে। অ্যামের বা অ্যামিজারের যে ফ্যামিলি তাদের পাস্ট ফর্ম ওয়াজ আর, তো এখানে ওয়াজ আর বসেছে, ওয়াজ বসেছে এখানে। তো এখানে কিন্তু আমাদের হেল্পিং ভার্বের কিন্তু পরিবর্তন হয়েছে, হেল্পিং ভার্বের পরিবর্তন হয়েছে টেন্সের অ্যাক্টিং। তবে প্লেইং, এই যে মেন ভার্ব, এর কি পরিবর্তন হয়েছে? প্রেজেন্টেও প্লেইং, পাস্টেও হচ্ছে প্লেইং। তাহলে এগুলো হচ্ছে কি প্লেইং, এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। বুঝতে পারলে? তো এখানে টু প্লে, এটাকে আমরা মেনলি নন ফাইনাইট ভার্ব বলি, প্লেইং হচ্ছে নন ফাইনাইট, তবে টু প্লে হচ্ছে ইনফিনিটিভ আর প্লেইং হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে এখানে ইউজ হয়েছে। তো এই যে বললাম ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, এগুলো প্রত্যেকটা জিনিস কিছুক্ষণের মধ্যেই তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা অবশ্যই ভিডিওটি কিন্তু পুরোটা তোমরা দেখবে, ঠিক আছে? কারণ বেশিরভাগ স্টুডেন্টেরই দেখা যায় এই নন ফাইনাইট ভার্ব নিয়ে সমস্যা হয়। তার সঙ্গে সঙ্গে একটা বেসিক কনসেপ্ট তোমরা মাথায় রাখবে, যেমন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব দিয়ে কিন্তু সরাসরি কোনো কাজ করা, হওয়া, থাকা এই সেন্সে ব্যবহার হয়। তবে নন ফাইনাইট ভার্ব কিন্তু নামেই শুধুমাত্র ভার্ব, এটা কিন্তু ভার্বের মতন কিন্তু কাজ করে না, ঠিক আছে? কোনো কিছু কাজ কিন্তু সেভাবে করে না। নন ফাইনাইট ভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের মতন কাজ করে। পার্টস অফ স্পিচ তোমরা, আমি পড়িয়েছি তোমাদের আগেও, অনেকগুলো তোমাদের করানো হয়েছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভগুলো করানো হয়েছে। তো নন ফাইনাইট ভার্ব কিন্তু কোনো সময় নাউন, নাউনের মতন কাজ করে, কোনো সময় তোমাদের এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আবার কোনো সময় কিন্তু এটা অ্যাডভার্ব হিসেবে কিন্তু কাজ করে।
বোঝা গেল? তাহলে এই সমস্ত বিষয় নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব। তো বেসিক তোমাদের সমস্ত কিছু বলে দিলাম যে নন ফাইনাইট ভার্ব কিন্তু নামেই শুধুমাত্র ভার্ব, কিন্তু এগুলো কোনো সময় নাউনের মতন কাজ করে, কোনো সময় অ্যাডজেক্টিভের মতন কাজ করে, কোনো সময় অ্যাডভার্বের মতো কাজ করে। তো চলো এবার আমরা এক এক করে ইনফিনিটিভ, তারপর হচ্ছে পার্টিসিপল, তারপরে জেরাম, এগুলো আমরা এক করে আলোচনা করব। তো প্রথমে দেখো আমাদের নন ফাইনাইট ভার্বের যে প্রথম টাইপ সেটা হচ্ছে কি আমরা আলোচনা করবো আজকে, ইনফিনিটিভ। তো দেখো ইনফিনিটিভ যে জিনিসটা কি, যে কিছুক্ষণ আগে করলাম হচ্ছে টু প্লে, তাই না? টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো সেটাই হচ্ছে কি আমাদের ইনফিনিটিভ। এই দেখো তোমাদের এখানে কিন্তু আমি ইনফিনিটিভ কি করে তৈরি হয় ওটা কিন্তু দিয়ে দিয়েছি। টু এর পরে ভার্ব, ভার্বের কোন ফর্ম? ভার্বের হচ্ছে বেস ফর্ম, যেটাকে আমরা V1 ফর্ম বলি, প্রেজেন্ট ফর্ম। টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মই বসে, আর টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসা মানেই কি ইনফিনিটিভ। মনে থাকবে প্রত্যেকের, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে ওই বেস ফর্ম বলা হয়, V1 ফর্ম বলা হয়, যা খুশি বলতে পারো। তবে মনে রাখবে একটা জিনিস, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 বেস ফর্ম বসা মানে সেটাকে আমরা বলবো হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে? আর এই ইনফিনিটিভ কিন্তু কি হিসেবে কাজ করে বাক্যে? এটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব হিসেবে কাজ করে। ইনফিনিটিভ দেখো এটা কিন্তু ভার্ব, তবে কাজ করবে কিরকম? নাউনের মতন, কোনো সময় অ্যাডজেক্টিভের মতন, কোনো সময় অ্যাডভার্বের মতন। এটা আমাদের বাক্য দেখে বুঝতে হবে যে কখন ইনফিনিটিভকে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, কখন অ্যাডজেক্টিভ, কখন অ্যাডভার্ব। তো এটা আমরা কি করে বুঝতে পারবো? উদাহরণ দিয়ে জিনিসটা ভালো করে বুঝতে পারবো আমরা। তো দেখো এখানে আমাদের এক্সাম্পলে কি দেওয়া রয়েছে, প্রথম দেখো বাক্যটি টু ওয়ার্ক। এই দেখো টু এর পরে ভার্বের বেস ফর্ম V1 ফর্ম। ঠিক আছে, বুঝে গিয়েছে তাহলে কোনটা ইনফিনিটিভ? এটা কিন্তু ইনফিনিটিভ হচ্ছে কি টু ওয়ার্ক। ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট, সকালে হাঁটা একটি ভালো অভ্যাস। ঠিক আছে, তো এই যে টু ওয়ার্ক এটা কিন্তু ইনফিনিটিভ, তোমরা বুঝতে পেরেছো। এইবার এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, কোনটা হবে? তোমরা একটু নিজেই চেষ্টা করো করার। তো এটা হয়ে যাবে আমাদের হচ্ছে নাউন। কি হবে এটা? এটা কিন্তু আমাদের ইনফিনিটিভ কি হিসেবে ইউজ হয়েছে? এটা কিন্তু আমাদের নাউন হিসেবে ইউজ হয়েছে। দেখো নাউন এবং এরপরে এই যে হেল্পিং ভার্ব বসেছে। ঠিক আছে, আর টু ওয়াক মানে হাঁটা, হাঁটা একটি ভালো অভ্যাস। তো হাঁটা কিন্তু নাউন হিসেবে বা সাবজেক্ট হিসেবে এখানে কিন্তু ব্যবহার হয়েছে। ঠিক আছে, নেক্সট বাক্য দেখো, আই হ্যাভ সামথিং টু সেল। বলো কোনটা ইনফিনিটিভ? টু সেল হচ্ছে ইনফিনিটিভ, তবে কি এটা নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? এটা হচ্ছে অ্যাডভার্ব, সরি এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আই হ্যাভ সামথিং টু সেল, আমার কাছে বিক্রির মতো কিছু জিনিস আছে। তো এখানে এই যে সামথিং, এটা কি? এটা হচ্ছে একটা প্রোনাউন। কি এটা? প্রোনাউন। এবার প্রোনাউন এর পরে বসেছে কি টু সেল। তো নাউন আর প্রোনাউন সম্বন্ধে যেই শব্দগুলো বা ওয়ার্ডগুলো মনে করো যে কোনো কিছুর বর্ণনা করে নাউন বা প্রোনাউনকে, তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। তাহলে এখানে কিছু বিক্রি করার মতন রয়েছে, তাহলে এটা কি টু সেলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ইনফিনিটিভ কিসের মতন ইউজ হয়েছে? অ্যাডজেক্টিভের মতন ইউজ হয়েছে। বুঝতে পারলে? নেক্সট দেখো 3 নম্বর বাক্য, আই অ্যাম রেডি টু গো নাও। বুঝতে পেরেছো? টু গো হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ, তবে নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? তো আই অ্যাম রেডি টু গো নাও, আমি এখন যেতে প্রস্তুত। তো এখানে দেখো এই যে রেডি কথাটা যে আছে, এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবার এই অ্যাডজেক্টিভ সম্বন্ধে আবার অতিরিক্ত তথ্য প্রদান করছে কে? টু গো। যে প্রস্তুতিটা আমার কিরকম, আমি কিরকম, আমি যাওয়ার জন্য প্রস্তুত, রেডি। তাহলে এখানে এই যে অ্যাডজেক্টিভ সম্বন্ধে বর্ণনা করলো কে? টু গো। তো এই জন্যই অ্যাডজেক্টিভকে যে বর্ণনা করে, ভার্বকে যে বর্ণনা করে, ঠিক আছে, তাকে আমরা কি বলি? অ্যাডভার্ব বলি। সুতরাং এই যে টু গো এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এটা হচ্ছে কি আমাদের? এটা হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পারলে? প্রথমটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, এটা নাউন। পরেরটা হচ্ছে প্রোনাউনের পরে বসেছে, এই জন্য অ্যাডজেক্টিভ। আর 3 নম্বর বাক্যে দেখো এখানে অ্যাডজেক্টিভের পরে বসে অ্যাডজেক্টিভকে যেহেতু বা অ্যাডজেক্টিভ সম্বন্ধে যেহেতু অতিরিক্ত তথ্য প্রদান করছে টু গো, এই জন্য টু গো হচ্ছে আমাদের অ্যাডভার্ব। বুঝতে পারলে? তা আশা করি আর কোনো তোমাদের সমস্যা এখানে নেই ইনফিনিটিভ নিয়ে। তো নেক্সট আমরা চলে যাব, পরে দেখো কি রয়েছে আমাদের
পরে রয়েছে আমাদের পার্টিসিপল। ঠিক আছে, এবার দেখো পার্টিসিপল আমাদের কি করে কাজ করে। পার্টিসিপল দেখো এটা কিন্তু কোনো সময় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আবার টেন্সের যে ভার্বের ফর্মগুলো হয় তোমরা প্রত্যেকেই জানো, কোনো সময় টেন্সের V1 ফর্ম বসে, কোনো সময় V2, কোনো সময় V3, আবার কোনো সময় হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে কি ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে কি বসে আইএনজি। বুঝতে পারলে? তাহলে টেন্সের ভার্বগুলো যে হয় সেগুলো কিন্তু আসলে কি যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পার্টিসিপল হয়। এটা আমি বিস্তারিত একটু পরে তোমাদের সঙ্গে আলোচনা করব। আর মনে রাখবা এখানে মেনলি হচ্ছে আমরা কোন টেন্সের উল্লেখ পাই বলো তো? কন্টিনিউয়াস যেগুলো আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওইখানে যে ভার্বের ফর্মগুলো হয়, মেন ভার্বের কি হয়, ভার্বের সঙ্গে আইএনজি বসে, ওটাই হচ্ছে আমাদের পার্টিসিপল। তবে কোন পার্টিসিপল কিছুক্ষণের পরে আমি এটা তোমাদের সঙ্গে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে আমাদের যে পারফেক্টের যেগুলো টেন্স হয়, যারা তোমরা টেন্স পড়েছো তারা বুঝতে পারবে, আর যারা তোমরা এখনো টেন্স নিয়ে তাদের সমস্যা রয়েছে কিছুদিন অপেক্ষা করো, টেন্সেরও ভিডিও আমি নিয়ে আসবো। দেখো তো প্রথমে কি বললাম, যেগুলো কন্টিনিউয়াস যুক্ত সেগুলো, তার সঙ্গে সঙ্গে যেগুলো হচ্ছে পারফেক্ট, যেমন প্রেজেন্ট পারফেক্ট, তারপরে কি পাস্ট পারফেক্ট, তারপরে হচ্ছে ফিউচার পারফেক্ট, ওখানে কি হয় V3, ওগুলোই হচ্ছে কি আসলে ওগুলোই হচ্ছে পার্টিসিপল। কি কি পার্টিসিপল কিছুক্ষণ পরে আলোচনা করব। এবার দেখো পার্টিসিপলকে আবার কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। পার্টিসিপল কত প্রকার? দুই প্রকার। কি কি দেখো, একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। কি বললাম? প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এবার এগুলো নিয়ে তোমাদের সঙ্গে আমি এক করে বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, প্রথমে তোমাদের সঙ্গে আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে, তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে আলোচনা করব পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি করে তৈরি হয় বা কি করে তোমরা দেখে বুঝতে পারবা যে কোনটা তোমাদের প্রেজেন্ট পার্টিসিপল কোনটা পাস্ট পার্টিসিপল, এটা কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদের এখানে আমি লিখে দিয়েছি। ঠিক আছে, দেখো প্রেজেন্ট পার্টিসিপল, তো প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা কি করে তৈরি হয়, জিনিসটা কি করে তৈরি হয় সেটা কিন্তু আমাদের প্রথমে বুঝতে হবে। কিছুক্ষণ আগে যখন আমি ইনফিনিটিভ পড়ালাম সেখানে তোমরা দেখতে পেরেছো যে প্রথমে হচ্ছে কি টু বসতো, তারপরে এই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতো, ওই রকম করেই ইনফিনিটিভ তৈরি হয়। সেম ভাবে প্রেজেন্ট যে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলে কিন্তু কি হয়, ভার্বের পরে আইএনজি। কি বসে? ভার্বের পরে আইএনজি। এই যে কিছুক্ষণ আগে তোমাদের বললাম যে কন্টিনিউয়াস যে টেন্সগুলো হয়, কন্টিনিউয়াস টেন্সে কি বসে? ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে ওই যে টেন্সে যত তোমাদের মেন ভার্বের সঙ্গে দেখো ভার্বের সঙ্গে আইএনজি, ওগুলো আসলে কি, ওগুলোই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বুঝতে পারলে? কন্টিনিউয়াস যে কথাগুলো পাই আমরা টেন্সে, কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি বসে, তো সেই আইএনজি ফর্মগুলো আসলে কি প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, এটি হচ্ছে নন ফাইনাইট ভার্বের একটা অংশ, প্রেজেন্ট পার্টিসিপল। আর এই প্রেজেন্ট পার্টিসিপল এটাও কি হিসেবে কাজ করবে? অ্যাডজেক্টিভ অথবা হয়েছে যেটা বললাম টেন্সের যে ভার্ব সেই হিসেবে কাজ করে। তো দেখো এবার প্রথম বাক্য প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং মুভি। আচ্ছা তোমরা নিজেরাই বলো তো যে এই যে অ্যামেজিং কথাটা আছে এটা কি টেন্সের অ্যাকর্ডিং কি ভার্বের সঙ্গে আইএনজি? না। কেন? কারণ দেখো অ্যামেজিং এর পরে কি আছে? মুভি। মুভি কিন্তু একটা নাউন। কি এটা? একটা নাউন। তাহলে নাউনের আগে যেহেতু বসেছে এবং নাউন সম্বন্ধে অতিরিক্ত তথ্য বা তার বৈশিষ্ট্য সম্বন্ধে যেহেতু বলছে, সুতরাং এই অ্যামেজিংটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। কি এটা? অ্যাডজেক্টিভ। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং মুভি, যে এটা একটা খুব চমৎকার মুভি ছিল। তাহলে মুভিটা কিরকম ছিল? চমৎকার ছিল। তাহলে নাউনের সম্বন্ধে যে ডেসক্রাইব করে, নাউনের সম্বন্ধে যে বর্ণনা করে সে কে? অ্যাডজেক্টিভ। তোমাদের আমি ক্লাসে পড়িয়েছি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দেখে নেবে ক্লাসগুলো, তাহলেই পুরোপুরি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু অ্যামেজিং এই যে ভার্বের সঙ্গে আইএনজি, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। দেখো দ্বিতীয় বাক্য, হি ইজ কুকিং। কি আছে এখানে? কুকিং চিকেন। তাহলে সে কি রান্না করছে? মুরগির মাংস রান্না করছে। তাহলে এই যে কুকিং ভার্বের সঙ্গে আইএনজি, তবে এটা কি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে? না, এটা কিন্তু আমাদের টেন্সের অ্যাকর্ডিং এই ভার্বটা বসেছে। ঠিক আছে, টেন্সের অ্যাকর্ডিং। কোন টেন্স? সাবজেক্টের পরে অ্যামিজ আর ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট, কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সুতরাং এটা কিন্তু আমাদের টেন্সের অ্যাকর্ডিং বসেছে। দেখো ভার্বের শেষে আইএনজি, এখানেও ভার্বের শেষে আইএনজি। তবে
প্রথম আইএনজিটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে এবং দ্বিতীয় আইএনজিটা হচ্ছে কিসের কাজ করেছে, টেন্সের যে ভার্ব সেই অ্যাকর্ডিং কাজ করেছে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের কি ছিল, প্রেজেন্ট পার্টিসিপল। এখানে সবসময় ভার্বের পরে আইএনজি যুক্ত হয়, ঠিক আছে। আর এটা ভার্বেরও কিন্তু V1 ফর্মের সঙ্গে কিন্তু আইএনজি যুক্ত হয়, ঠিক আছে। এটা মনে রাখবা যে V1 ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়। তাহলে এটা আমরা কি আলোচনা করলাম, প্রেজেন্ট পার্টিসিপল। এবার থাকলো কি আমাদের পাস্ট পার্টিসিপল। এবার আমরা পাস্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করব। দেখো পাস্ট পার্টিসিপল কি করে তৈরি হয়। পাস্ট পার্টিসিপল হচ্ছে কি, ভার্বের শেষে ইডি, ডি, টি, ইএন, এন এগুলো যুক্ত হয়েই কিন্তু তৈরি হয় কি, পাস্ট পার্টিসিপল। তোমরা প্রত্যেকেই জানো ভার্বের মূলত তিনটা ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। ওই যে প্রেজেন্ট পাস্ট মানে আমরা যে পাস্ট পার্টিসিপলটা যে বলি ওটাই হচ্ছে যে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। এটাকে আমরা কিন্তু কিসের মধ্যে রাখি, নন ফাইনাইট ভার্বের পার্টিসিপলের মধ্যে কি, এটা পাস্ট পার্টিসিপল। এটা ছিল প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সঙ্গে আইএনজি। আর পরেরটা আমরা কি এখন আলোচনা করছি, পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে ভার্বের শেষে দেখবা ইডি, ডি থাকবে, টি থাকবে, কোনো সময় ইএন, কোনো সময় এন থাকবে। বোঝা গেল? আর পাস্ট পার্টিসিপলও কিন্তু সেম কিসের মতন কাজ করবে, অ্যাডজেক্টিভ অথবা টেন্সের যে ভার্বগুলো হয় সেই হিসেবেই কাজ করবে, ঠিক আছে। যেমন দেখো বাক্য দিয়ে জিনিসটা তোমরা আরো বেশি ভালো বুঝতে পারবে। যেমন আই হ্যাভ সিন হিম, আমি তাকে দেখেছি। এবার দেখো ওই যে দেখো V3 আছে না, সি, স, সিন, সিন হচ্ছে কি V3। তাহলে এটা কিন্তু আমাদের কি হিসেবে ইউজ হয়েছে, অ্যাডজেক্টিভ নাকি টেন্সের ভার্ব, এটা কিন্তু টেন্সের অ্যাকর্ডিং বসেছে। সাবজেক্টের পরে হ্যাজ হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট। কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ওই যে কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হয়। তাহলে এই সিনটা হচ্ছে আমাদের টেন্সের অ্যাকর্ডিং বসেছে। এটা কি, এটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। সেম ভাবে আই শ্যাল হ্যাভ প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলিয়া থাকি। ফিউচারের সেন্স আছে এটা, কোন সেন্স, শ্যাল থাকা মানে কি ফিউচার, ফিউচারে কোন টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। এবার দেখো এটাও কিন্তু টেন্সের অ্যাকর্ডিং বসেছে। এই প্লেড দেখো এটাও কিন্তু V3, এটাও ছিল V3, এটাও কিন্তু কি আমাদের V3। V3 মানেই হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর এই প্রথম দুটো বাক্য কিন্তু টেন্সের অ্যাকর্ডিং ইউজ হয়েছে, ঠিক আছে। এবার দেখো 3 নাম্বার বাক্য, দিস ইজ এ ব্রোকেন চেয়ার। এবার এইখানে কিন্তু কোনো টেন্সের কিন্তু উল্লেখ নেই, ঠিক আছে। এটা আমাদের নর্মালি প্রেজেন্ট টেন্স, তবে কিন্তু টেন্সের মানে যেটা আমাদের পাস্ট পার্টিসিপল যেখানে বসে, কোন কোন টেন্সে বসে, পারফেক্ট গুলোতে বসে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর হচ্ছে ফিউচার পারফেক্ট। তবে এই বাক্যটা লক্ষ্য করে দেখো 3 নম্বর বাক্য, এটা কিন্তু আমাদের কোনো পারফেক্টের কিন্তু এটা বাক্য না, না প্রেজেন্ট পারফেক্ট, না পাস্ট পারফেক্ট, না ফিউচার পারফেক্ট। তো এখানে বলেছে কি, সাধারণভাবে বলেছে দিস ইজ এ ব্রোকেন চেয়ার, এটি একটি ভাঙা চেয়ার। কি, এটা ভাঙা চেয়ার। এবার চেয়ার এটা কিন্তু একটা নাউন, কি এটা নাউন। এইবার চেয়ার সম্বন্ধে বর্ণনা করলো কে, ব্রোকেন, চেয়ারটা কেমন, ভাঙা। তাহলে নাউন বা প্রোনাউন সম্বন্ধে যে বর্ণনা তাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ব্রোকেনটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কি বললাম, এটা অ্যাডজেক্টিভ। আর এটাও কিন্তু আমাদের কি ভার্বের 3 নম্বর ফর্ম, বুঝতে পারলে। যেমন প্রেজেন্ট পার্টিসিপলে তুমি আইএনজি পাবা, এটা কিন্তু শিওর, তবে দেখতে লাগবে যে কখন সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, কখন সেটা টেন্সের অ্যাকর্ডিং ইউজ হয়েছে। সেম ভাবে পাস্ট পার্টিসিপলে তোমরা দেখো ভার্বের শেষে ইডি, ডি, টি, ইএন, এন থাকবে, তবে তোমাদের বুঝে নিতে হবে সেই থার্ড ফর্মটা কি আমাদের টেন্সের অ্যাকর্ডিং বসিয়েছে নাকি অ্যাডজেক্টিভ অ্যাকর্ডিং বসানো হয়েছে। তাহলে যখন দেখো প্রথম দুটো বাক্য টেন্সের অ্যাকর্ডিং, আর তৃতীয় বাক্য হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের অ্যাকর্ডিং। বুঝতে পারলে বা? আচ্ছা, এটা ছিল আমাদের পার্টিসিপল নিয়ে, প্রেজেন্ট পার্টিসিপল আর হচ্ছে পাস্ট পার্টিসিপল। সেম ভাবে দেখো লাস্ট আমাদের রয়েছে কি, জেরান্ড। এবার জেরান্ড জিনিসটাও কি, জেরান্ড জিনিসটা হচ্ছে ভার্বের সঙ্গে, ভার্ব বলতে V1, ঠিক আছে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা মানে সেটা হয়ে গেল কি জেরান্ড। তবে জেরান্ড কি হিসেবে কাজ করে, জেরান্ড হচ্ছে কাজ করে নাউনের মতন। কিসের মতন, নাউনের মতন কাজ করে। জেরান্ড কিসের মতন কাজ করে, নাউনের মতন কাজ করে বাক্যে, ঠিক আছে। এবার এই জিনিসটা তোমরা ভালো বুঝতে পারবে উদাহরণের মাধ্যমে। আবার উদাহরণের মাধ্যমে জিনিসগুলো কিন্তু বেশি আমাদের কাছে ক্লিয়ার হয়। কেমন, দেখো প্রথম বাক্য কি রয়েছে,
স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ। দেখো স্মোকিং, স্মোক V1 তার সঙ্গে কি আইএনজি, ঠিক আছে। তাহলে স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, স্মোকিং হচ্ছে মানে ধূমপান স্বাস্থ্যের পক্ষে খারাপ, ঠিক আছে। তাহলে এখানে এই যে স্মোকিং, এটা কিন্তু কোনো মেন ভার্ব হিসেবে কিন্তু ব্যবহার এখানে হয়নি, এটা হচ্ছে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। কি হিসেবে? নাউন। আর নাউন মানে হচ্ছে কি, হয় সেটা সাবজেক্ট, না হলে সেটা কি অবজেক্ট। বোঝা গেল? তাহলে প্রথম বাক্যে কিন্তু আমাদের স্মোকিং হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করেছে, ঠিক আছে। দ্বিতীয় বাক্য দেখো, হি লাইকস সুইমিং, সে হচ্ছে কি সাঁতার কাটতে পছন্দ করে। এই যে সাঁতার কাটা, সুইমিং, সুইম হচ্ছে আমাদের মেন ভার্ব, তার সঙ্গে যুক্ত হয়েছে আইএনজি, হয়ে গিয়েছে সুইমিং। আর সুইমিং মানে হচ্ছে এটা কিন্তু কোনো মেন ভার্বের হিসেবে কিন্তু নেই, এটা হচ্ছে আমাদের রয়েছে কি নাউন হিসেবে। আর নাউন হিসেবে মানে কি, সেটা হচ্ছে জেরান। জেরান মানে কি, হয় সেটা বাক্যে নাউন হিসেবে ব্যবহার হবে, না হলে কি সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, না হলে কি অবজেক্ট হিসেবে ব্যবহার হবে। তাহলে প্রথম বাক্যে স্মোকিংটা হয়েছে সাবজেক্ট হিসেবে ব্যবহার, আর দ্বিতীয় বাক্যে সুইমিং হয়েছে হচ্ছে অবজেক্ট হিসেবে। কি হিসেবে হয়েছে? অবজেক্ট হিসেবে কিন্তু হয়েছে। বুঝতে পারলে? এইবার যারা তোমরা সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট যারা তোমরা বোঝো না, যদি এরকম কেউ থাকো যে এগুলো একদম বেসিক যদি না মানে তোমরা বুঝে থাকো, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্টে আমাকে জানাবে যে সাবজেক্ট আমি বুঝতে পারি না, কিংবা অবজেক্ট বুঝতে পারি না, বা কি করে এগুলোকে বের করতে হয়, কমপ্লিমেন্ট জিনিসটা কি। যারা তোমরা একদমই বুঝো না তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি তোমাদের নেক্সট কোনো একটা ভিডিওতে ওগুলো নিয়েও আলোচনা করে দেব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কিন্তু ছিল আজকে আমাদের নন ফাইনাইট ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা। এবার আলোচনা কিন্তু এখানে শেষ হচ্ছে না। দেখো আলোচনা তো এখানে শেষ, তবে এবার অনেকের তোমাদের কিন্তু একটা ডাউট তৈরি হয়েছে। কিরকম ডাউট? দেখো, যারা তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছো তারা কিন্তু জিনিসটা লক্ষ্য করেছো হয়তো, এখানেও কি জেরান্ডেও কি ভার্বের সঙ্গে আইএনজি, তাই কি না? এটাকে একটু অন্য কালার করে দেই। এখানেও কি ভার্বের সঙ্গে আইএনজি, জেরান্ডে কি বললাম ভার্বের সঙ্গে আইএনজি। এবার কিছুক্ষণ আগে যখন আমি তোমাদের প্রেজেন্ট যখন পার্টিসিপল করিয়েছিলাম, এই যে এখানটায় দেখো প্রেজেন্ট পার্টিসিপল, এইখানেও দেখো তোমরা লক্ষ্য করি এখানেও কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপলও ভার্বের সঙ্গে আইএনজি, আবার জেরান্ডে হচ্ছে কি ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে কি করে বুঝবো? দেখো এটা কিন্তু কিছুই না সেরকম। যেমন দেখো তোমাদের আবার বেসিকে নিয়ে আসছি। যেমন দেখো, যদি সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়, কি বললাম, যদি সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয় তাহলে সেটা বাক্যে হয় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, না হলে কি টেন্সের ভার্ব হিসেবে কাজ হবে, যদি সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়, ঠিক আছে। আর যদি সেটা জেরান্ড হয়, তাহলে জেরান্ড হলে কি সেটা হচ্ছে নাউন হিসেবে কাজ করবে। তাহলে বলো সেম জিনিস কি জেরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল কি সেম জিনিস? না, জেরান্ড হচ্ছে নাউন হিসেবে কাজ করে, আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা টেন্সের যে ভার্বগুলো হয় সেই হিসেবে কাজ করে। এবার তোমাদের আমি দেখো একটা বাক্য নিয়ে জিনিসটা বুঝে দিচ্ছি। এদিকে লিখলাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর একপাশে লিখলাম হচ্ছে জেরান্ড। দেখো প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে, আমি যদি বলি আই অ্যাম সুইমিং, কি বললাম? আই অ্যাম সুইমিং। আর জেরান্ডার এখানে লিখবো কি, এখানে লিখবো হি লাইকস সুইমিং। এখানেও সুইমিং, এখানেও কি সুইমিং। তবে তুমি কি এটাকে জেরান্ড কিংবা এটাকে কি পার্টিসিপল মানে প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারবা? পারবে না। কেন? ওই যে কনসেপ্ট তোমাকে দেখতে হবে। যেমন দেখো সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব, তারপরে ভার্বের শেষে আইএনজিটা হচ্ছে টেন্সের অ্যাকর্ডিং বসে। আই অ্যাম সুইমিং, আমি কি করছি? আমি সাঁতার কাটছি, টেন্সের অ্যাকর্ডিং বসেছে।
কি এটা টেন্সের অ্যাকর্ডিং বসেছে। আর এখানে কি হি লাইক সুইমিং, সে হচ্ছে কি সাঁতার কাটতে পছন্দ করে, সাঁতার কাটতে পছন্দ করে, তাহলে এটা হচ্ছে কি নাউন হিসেবে ব্যবহার হয়েছে। যেহেতু নাউন তার মানে এখানে সুইমিং হচ্ছে জেরান, আর এখানে যেহেতু আমাদের টেন্সের অ্যাকর্ডিং ভার্বের সঙ্গে আইএনজি, ওই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি এখন তোমাদের আর কোনো ডাউট নেই। তো আজকের এই নন ফাইনাইট ভার্বের যে ক্লাসটি এখানেই সমাপ্ত হলো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আর এই ভিডিওটি তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।